তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর। বাতিলের উদ্দেশ্য ছিল অসৎ ও রাজনৈতিক, বললেন অ্যাটর্নি জেনারেল। রায়ে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে, বললেন আমির খসরু। ইতিবাচক ধারায় ফিরবে গণতন্ত্র, আশা জামাতের। কলঙ্কমুক্ত হলো জাতি, বলেছে এনসিপি। গণভোট আইন করা হচ্ছে আগামী ৩-৪ কার্যদিবসে, জানিয়েছেন আইন উপদেষ্টা। হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবার বিষয়ে আলোচনা করবে সরকার। তারেক রহমানের জন্মদিন আজ। বাবা মায়ের দেশপ্রেমের অনুপ্রেরণায় হয়ে উঠেছেন জননেতা, দূরদর্শী পরিকল্পনায় সাজিয়েছেন বিএনপিকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 14 বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। সংবিধানে তা অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে এটি কার্যকর হবে চতুর্দশ নির্বাচন থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। এদিকে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। 1996 সালে 13তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয়, কিন্তু একটি রিট আবেদন নিষ্পত্তি করে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ আরও কয়েকজনের আবেদন যুক্ত হয় এর সঙ্গে। 9 জনের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চ। অ্যাপেলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি, সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন। ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে। আবেদনকারীদের আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক, এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে। আজকের রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি, আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। আমি বলবো বাংলাদেশের জন্য খুবই একটা ঐতিহাসিক দিন, এবং আমাদের এই আদালত, আমাদের যে প্রিয় সুপ্রিম কোর্ট, তার জন্য একটা ঐতিহাসিক দিন, কারণ সুপ্রিম কোর্ট তার ভুলটা আজকে সংশোধন করার একটা সুযোগ পেয়েছে এবং সঠিকভাবে সংশোধন করেছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে বলে জানান আইনজীবীরা। এখন যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে, সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে, সেখানে 4টি অপশন দেওয়া হয়েছে। এই 4টি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয়, তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। পূর্ণাঙ্গ রায়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের বিস্তারিত মতামত প্রকাশিত হবে। 14 বছর পর আপিল বিভাগের রায়ের মাধ্যমেই ফিরছে তত্ত্বাবধায়ক সরকার। এর মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার সংহত হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবিশ্বাস, তা কাটবে, এমনটাই প্রত্যাশা নাগরিকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। বলেন, এই রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সফলতা। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট।
জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, আগামী নির্বাচনের আগে সেই সংকট আর থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে। সুতরাং একটা নির্বাচনের সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাতে এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে এবং এটা আমরা কিভাবে গঠন করবো সেটা আলাপ আলোচনার মাধ্যমে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বানচালে সব ধরনের অপচেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার সরকারের মোডে কাজ করার আহ্বান জানান তিনি। অন্যদিকে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গুম খুনের শিকার পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে। সকল অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে। ভোট নিয়ে জনগণের দুশ্চিন্তা থাকবে না মনে করে জামাত ইসলামী। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মতে, বিরোধী দলকে আস্থায় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করতে না পারা রাজনৈতিক দলগুলোর জন্য এক ধরনের পরাজয়। আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের মতে, সংস্কারের মাধ্যমে ক্ষমতা কাঠামোতে ভারসাম্য না আসা পর্যন্ত এটি একটি যুগান্তকারী ব্যবস্থা। আহমেদ সরোয়ারের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আপিল বিভাগের রায়কে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক দলগুলো। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দীর্ঘদিনের যে আন্দোলন, এই রায়ের মাধ্যমে তা পূর্ণতা পেলে বলে মনে করেন রাজনীতিবিদরা। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি তারা মেরুদণ্ড সোজা করে নিজেদের পায়ের উপরে দাঁড়াতে পারে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার যে কার্যকারিতা, তিনি যদি সেটা প্রতিষ্ঠা করতে পারেন, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। পাশাপাশি বিচার বিভাগ সহ অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো আছে, সেটাকে যদি আমরা কার্যকর করতে পারি, আমি বিশ্বাস করি তাহলে কিন্তু এই নির্বাচনটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব। এইবারের যে তত্ত্বাবধায়কের যে ফরমেশন, সেই ফরমেশনে কিন্তু বিচার বিভাগকে প্রধানত চিন্তা করা হয়নি। যদি ধরেন সংস্কার হয়, যদি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে, যদি নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ে, যদি অন্যান্য প্রতিষ্ঠান প্রশাসন এগুলির যদি আসলে স্বাধীন মতামত দেওয়ার প্র্যাকটিস হয়, তাহলে তো তখন এটা দেখবেন যে তখন আপনি বলবেন রাজনীতিবিদরা তো আসলে এরকম না, রাজনীতিবিদরা তো মেনে চলতেছে। তার মানে এককভাবে রাজনীতিবিদদের অপারগতা এরকমও না। স্বাধীনতার 54 বছর পরও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে না পারা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা বলেও মনে করেন তারা। এটা হচ্ছে একটা ট্রানজিশনাল সলিউশন, মানে আপনি যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলির সংস্কার করে, রাজনীতির অন্যান্য জায়গায় সংস্কার করে, রাষ্ট্রের অন্যান্য ক্ষমতা কাঠামোর সংস্কার করে একটা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় পৌঁছার আগ পর্যন্ত এটা একটা সলিউশন। তখন এটা নিজে ইন্ডিকেট করে যে আসলে আপনার সমাজের মধ্যে গণতন্ত্রের একটা অসুস্থতা আছে, যে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা যে আসলে কাজ করে না। তো ন্যূনতম সেখানে আস্থা ফিরে আনা কিভাবে এবং তারপরে কিভাবে গণতন্ত্রের পথে যাওয়া যাবে, সেইটার একটা বড় ধরনের আসলে সাংবিধানিক আবিষ্কার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। রাজনৈতিক দলগুলোর একটা রাজনৈতিক সরকারের অধীনে বিরোধী দলকে আস্থায় নিয়ে নির্বাচন করতে না পারা, এটা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর জন্য একটা ব্যর্থতা, এক ধরনের রাজনৈতিক পরাজয় এটাকে বলা চলে।
রাজনৈতিক প্রতিযোগিতা তো এখন একটা বৈরী প্রতিহিংসায় পর্যবেসিত হয়। তো সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে আমার মনে হয় যে আরও 5, 10, 15 বছর হয়তো লাগবে কমপক্ষে। এদিকে রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের বলেন, যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল তা ছিল বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্জল্য উদাহরণ। কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে, বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, এর ফলে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ের ব্যাপারে প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট তৈরি করেছে, 1-11 মতো পরিস্থিতি তৈরি করেছে। সেই জায়গায় শুধুমাত্র বিচার বিভাগের উপর নির্ভরশীল না হয়ে জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সবথেকে উপযোগী পদ্ধতি। গণভোট আইন করা হবে আগামী 3 থেকে 4 কার্য দিবসের মধ্যে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতে চিঠি দেওয়া হচ্ছে। দাবি করেন, চুক্তি অনুযায়ী ভারত অপরাধীদের ফেরত দিতে বাধ্য। একই বিষয়ে আন্তর্জাতিক আদালতে যাবার প্রস্তুতির বিষয়ে আলোচনা করবে সরকার। এদিকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তাইমুর রশিদের রিপোর্ট। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এ সময় নির্ধারিত এজেন্ডার বাইরেও চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে বিচার বিভাগকে স্বাধীন করার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার। সবার দীর্ঘদিনের চাওয়া এবার পূরণ হতে যাচ্ছে। এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। সম্পূর্ণভাবে এটা উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে বিষয়গুলো দেখাশোনা করবে। বাট এটা এই মুহূর্তে এখনই কার্যকর হচ্ছে না, কারণ সচিবালয়টা প্রতিষ্ঠা করতে হবে, এটাকে ফাংশনিং করতে হবে। আমরা বিধান রেখেছি সচিবালয় সম্পূর্ণভাবে কার্যকরী হওয়ার পর সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই অধস্তন আদালতের বিচারকদের উপর তত্ত্বাবধান এবং অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার বিষয়াদি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্য দিবসের মধ্যে হয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে হবে ভারতকে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যুতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে নির্যাতিত, নিপীড়িত আর আপোষহীন সংগ্রামী এক রাজনীতিবিদের নাম তারেক রহমান। আজ তার 61তম জন্মদিন। 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান।
দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। তার হাত ধরেই এগিয়ে যাচ্ছে বিএনপি। তারেক রহমানের জীবনের কিছু দিক তুলে ধরছেন মামুন আব্দুল্লাহ। তারেক রহমান, একটি নাম, একটি সংগ্রাম। দেশ ও জাতির সংকটে অবিচল আস্থার প্রতীক। ফ্যাসিস্ট স্বৈরাচারের রক্তচক্ষু তাকে টলাতে পারেনি এক বিন্দুও। দেশের দুঃসময়েও জনগণের পাশে থেকেছেন অসীম সাহস আর মানবিকতা নিয়ে। বাবা বীর উত্তম জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, প্রথম রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আর মা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া। বাবা মায়ের বড় সন্তান হিসেবে খুব কাছ থেকে দেখেছেন পিতার জীবনের চ্যালেঞ্জের নানা দিক। বাবার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়ার সান্নিধ্যেই কাটে তার জীবন। পড়াশোনা করেছেন ঢাকার BAF শাহীন কলেজ, সেন্ট জোসেফ কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। 1984 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লাভ করেন স্নাতক ডিগ্রি। শ্রমজীবী, কর্মজীবী এইসব মানুষেরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ। জন্ম থেকেই তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম দেখেই বেড়ে উঠেছেন। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে নিজ পিতার শহীদ হওয়া ও পরবর্তীতে মা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন কাছ থেকে দেখেছেন তারেক রহমান। আদর্শ পিতামাতার আদলেই জীবনকে সঁপে দিয়েছেন রাজনীতিতে। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও কখনোই নিজেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাখেননি। নিজ উদ্যোগেই 80-র দশকে বগুড়ার রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করেন। জনগণের রায় বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে। বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকারের প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে। এ কারণেই কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে কখনোই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি। প্রিয় ভাই ও বোনেরা, গত 1.5 দশকে স্বাধীন বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেলা হয়েছিল। দুর্নীতি, দুঃশাসন চালিয়ে পলাতক স্বৈরাচার জনগণের স্বাধীনভাবে বাঁচার অধিকার, ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, জনগণকে করেছিল ক্ষমতাহীন। 1991 ও 1996 সালের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও 2001 সালে সক্রিয়ভাবে রাজনীতিতে আগমন ঘটে তার। এরপর দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন তারেক রহমান। বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে নিজের পরিচয় শুরু করলেও 2002 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। তার দল ক্ষমতায় থাকতেও দলের আদর্শ সমুন্নত রাখতে যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্তির চাইতে বেশি কোনো পদপদবীর প্রতি কখনোই আগ্রহ দেখাননি। প্রিয় দেশবাসী, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। দিনে দিনে দলের প্রতি ত্যাগ, দেশের প্রতি ভালোবাসার কারণেই এখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তারেক জিয়া কিন্তু একটা রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে উত্তরাধিকারের সূত্রে নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছেন এমন না। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি বয়সে তরুণ, কিন্তু মায়ের সাথে থেকে তিনি এই রাজনীতির অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন। তারেক রহমান সবসময়ই দলকে সংগঠিত করতে এবং দেশ ও জাতির প্রয়োজনে কাজ করে যাচ্ছেন। শহীদ জিয়ার আদর্শের আলোকবর্তিকা হাতে এগিয়ে যাচ্ছেন অদম্য গতিতে। বাংলাদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে দেশের তৃণমূল পর্যন্ত গ্রামগঞ্জ, ইউনিয়ন, শহর, অলিগলিতে বিচরণ করেন এবং প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে মানুষের মণিকোঠায় স্থান করে নেন। বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে মানুষের কাছে পৌঁছে দিতে তিনিই কাজ করছেন নিরলসভাবে। 2007 সালে রাজনীতিতে দেখা দেয় কালো মেঘ। দুর্যোগে পড়ে বিএনপি, গ্রেফতার হন তারেক রহমান। রিমান্ডের নামে চলে অবর্ণনীয় নির্যাতন। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। ক্ষমতার পরিবর্তন মানেই
আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে। প্রবাসে থেকেই তার মেধা, যোগ্যতা, দক্ষতা, সুযোগ্য নেতৃত্ব, দূরদর্শী রাজনৈতিক চিন্তা বিএনপিকে করেছে শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তার বক্তব্য প্রচারে দেশের আদালতের নিষেধাজ্ঞা থাকায় ঘরোয়া পরিবেশেই তিনি দল পরিচালনায় নির্দেশনা দিতেন। অবশেষে নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রথমবারের মতো ভার্চুয়ালি বক্তব্য রাখেন তারেক রহমান। শেখ হাসিনা বিরোধী আন্দোলনকালে কৌশলে তিনি দলীয় ও নেতাকর্মীদের পরিচালনা করতেন। ছাত্রদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন তিনি। শেখ হাসিনার পতনের পর দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তার কঠোর অবস্থানে দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীরা সংযত আচরণ করেন। আগামী যে নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্যে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই গণতান্ত্রিক বাংলাদেশে তারেক রহমান একটা অপরিহার্য নাম। একটি বৈষম্যহীন আধুনিক রাষ্ট্রের পাশাপাশি আত্মমর্যাদার একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেন তরুণ প্রজন্মের এই স্বপ্নবাজ নেতা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বলিষ্ঠ ভূমিকার কারণে সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা তার। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তারেক রহমান কথা বলেন। এই দিবসে সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য, উন্নতি, অগ্রগতি কামনার পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারেক রহমান। তিনি বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে আরো শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। তারেক রহমান জানান, মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিক বিশ্বের সাথে সঙ্গতি রেখে একটি প্রযুক্তি নির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। একইভাবে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সশস্ত্র বাহিনীকে আরো আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলেন। ভবিষ্যতে এই প্রয়াস অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে আগামী শনিবার 3 দিনের বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হবে বলে জানান পররাষ্ট্র সচিব। সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে। এছাড়া প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরে কৃষি ক্ষেত্রে 3টি সমঝোতা স্মারক সই হবে বলে জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এছাড়া ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি। পদ্মা সেতু বা শাহজালাল 3rd টার্মিনালের মতো আন্তর্জাতিক মানের অবকাঠামো তৈরিতে বিদেশের উপর নির্ভরতা বাদ দিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণের তাগিদ দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হওয়া 3 দিনের মেটাল এক্সপো বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে এই পরামর্শ দেন তিনি। মেটাল ইঞ্জিনিয়ারিং এবং প্রি ফ্যাব্রিকেটেড স্টিল স্ট্রাকচার টেকনোলজি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ খান। অনুষ্ঠানে বুয়েটের অধ্যাপক ডক্টর ইশতিয়াক আহমেদ বলেন, দীর্ঘমেয়াদী অবকাঠামো তৈরিতে স্টিল ও কংক্রিটের সমন্বয় বাড়ানোর তাগিদ দেন। স্টিল মার্ক বিল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রেজওয়ানুল মামুন বলেন, মেটালে আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে 60,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয়ে যাচ্ছে। আমদানির আড়ালে পাচার ঠেকাতে ব্যাকওয়ার্ড শিল্পের কাঁচামাল তৈরিতে নজর দেওয়ার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বলিষ্ঠভাবে কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা ফেরাতে হবে সরকার ও নির্বাচন কমিশনকে। তা না হলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে না। সকালে খুলনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পরামর্শ সভায় তিনি একথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচন হবে কিনা সে সক্ষমতা নিয়ে জনগণের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে জনগণকে বোঝাতে হবে। রাজনীতিবিদদের মধ্যে আত্ম উপলব্ধি এসেছে, তবে জনগণের কথা না শুনলে দেশ ছেড়ে পালাতে হবে বলেও সতর্ক করেন এই অর্থনীতিবিদ। সভায় আগামী নির্বাচন উপলক্ষে নাগরিক ইশতেহার তৈরির নানা ভাবনা তুলে ধরেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকার বিদেশিদের সঙ্গে লালদিয়া ও পানগাঁও চুক্তি করেছে গোপনভাবে। চুক্তির মাধ্যমে সরকার বিদেশিদের হাতে দেশের টার্মিনাল তুলে দেবার পায়তারা করছে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর পুরোনো পল্টনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, বর্তমান সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়েই বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে। এ ধরনের চুক্তির এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, বিদেশি কোম্পানির চুক্তির পেছনে কমিশন বাণিজ্য কাজ করেছে। এ সময় দেশের বর্তমান ও ভবিষ্যৎ স্বার্থ রক্ষায় এ ধরনের চুক্তি বাতিলেরও আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, গুলির নির্দেশনা তার নয়, পুলিশ আইনেই বলা আছে। সকালে রমনায় ঢাকা মহানগর পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ভুক্তভোগী সহজেই যে কোনো অভিযোগ করতে পারবে সাইবার সাপোর্ট সেন্টারে। 24 ঘন্টা একটি দল কাজ করবে ভুক্তভোগীদের সেবা দিতে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, পুলিশ অরাজকতা প্রতিহত করতে গেলে তাদের সাথে অসদাচরণ করা যাবে না। যারা আগুন জ্বালিয়ে ককটেল মেরে নাশকতার চেষ্টা করছেন, যে কোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে বলে ডিএমপি কমিশনার হুঁশিয়ার করে দেন। জানান, পুলিশ আইনের 3টি ক্ষেত্রে গুলি করার নির্দেশনা আছে। দেশের যে কোনো প্রান্ত থেকে এখন আবহাওয়া পূর্বাভাস পাওয়া যাবে মোবাইলে। দুর্যোগ ঝুঁকি কমাতে মোবাইল ফোনের জন্য উপযোগী ওয়েবসাইট উদ্বোধন করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমহিদে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উইং চিফ উইং 3 ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় আবহাওয়া অধিদপ্তর এটি বাস্তবায়ন করেছে। দেশের 90% বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে, তাই মোবাইল ফোন অপটিমাইজড ওয়েবসাইটটি জনগণের কাছে আগাম সতর্কবার্তা দ্রুত পৌঁছে দেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। পূবালী ব্যাংক পিএলসির রিটেল বিজনেস ডিভিশনের উদ্যোগে সিএলএস এজেন্ট সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, আহমেদ এনায়েত মঞ্জুর, মোহাম্মদ শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন রিটেল বিজনেস ডিভিশনের প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মালিকুল ইসলাম। এ সময় ব্যাংকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধান, প্রধান কার্যালয়ের নির্বাহী ও সিএলএস এজেন্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান 2024 সালের সেরা 13 জন সিএলএস এজেন্টদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র, প্রাইভেট কার ও মোটরসাইকেল দেওয়া হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews।